এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ওরা যখন পৌঁছলো তখন বেশ বেলা হয়ে গেছে। মা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওরা এলে ওদের খাইয়ে বিশ্রাম নিতে বলে স্কুলে চলে গেলেন। বললেন বিকেলে কথা হবে। রাতে ঘুম না হয় দুজনেই ক্লান্ত ছিল। লম্বা একটা ঘুম দিল ওরা। উঠতে উঠতে দুপুর গড়ালো। তনয়া উঠে জানালার পাশে বেশ কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থাকলো। ওদের জানালা দিয়ে কিছু দূরে চাষের জমি দেখা যায়। জমির ওপর দিয়ে কটা সাদা বক উঠে গেল। বিকেলের রোদে প্রকৃতির নরম আলস্যে ডুবে আছে। রাস্তার একধারে আরাম করে একটা কুকুর ঘুমিয়ে আছে। কোনো একটা পাখি ডাকছে মিষ্টি সুরে। সুরটাও আছে না, কিন্তু ভারী সুন্দর। শালিক পাখিও দেখা গেল কয়েকটা। তনয়া শুনল 1 2 3 4 জোড়া শালিক। আজ ওদের কোথায় থাকার কথা ছিল আর ওরা কোথায়? তবু মনটা আরামদায়ক উষ্ণতায় বেশ ভালো লাগতে শুরু করেছে। গতদিনের মন খারাপ ভাব কেটে গেছে। অঘটনে কোনো আঁচ ওরা এখনো পর্যন্ত পায়নি। এত শান্ত সুন্দর পরিবেশে এমন কি করে হতে পারে? অবশ্য অবিশ্বাস্য হয় না তনয়া। এখানে এসেই কতবার কি ভয়ানক অভিজ্ঞতা তার হলো। শরীরটা কেমন ঝিম ধরেছিল ওর। জামা কাপড় নিয়ে গোসলে ঢুকে গেল। মা তাড়াতাড়ি ফিরলেন আর। ছেলের ঘরে দরজা ভেতর থেকে বন্ধ। বিকেল হয়ে গেছে, এখনো দুপুরের খাওয়া হয়নি। ঘুমোচ্ছে হয়তো এখনো। তিনি দরজায় টোকা দিলেন। উঠ তোরা, কত ঘুমাবি? সর্পের ঘুম এমনিতেই হালকা হয়ে এসেছিল। মায়ের ডাকে উঠে দরজা খুলল। তনয় কোথায়? বাথরুমে বোধহয়। ওই তুই ফ্রেশ হয়ে খেতে আয়। সরব মায়ের হাত ধরে খাটে বসিয়ে পড়ল। কি হয়েছে সেটা আগে বলো। মা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, অনেক কিছু, সংক্ষেপে বলি। তোর চাচা জহির তালুকদারের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সে বহুদিন আগের কথা। এখনও ধার শোধ হয়নি, বরং সুদে আসলে বেড়ে 12 লক্ষ টাকা হয়ে গেছে। তোর চাচার দিনে আনে দিনে খায় মানুষ। সে এত টাকা কেমনি করে শোধ করবে? শোধ তো দিতে না পারলেও জমি যাবে। অল্প কিছু জমি তো তার সম্বল। এবার জহির তালুকদার একটা নতুন প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব? তার ছেলে সিরাজের সাথে মিতার বিয়ে দিতে হবে। দিলে সব টাকা মাফ করে দেবে। মানে? মানেটা সহজ। তোর সাথে গতবার ঝামেলা হয়েছে। তোকে বা তোর বউকে সে কিছু করতে পারে না। তোর শহরে থাকিস, আমাকে কিছু করতে পারে না, করলে গ্রামের লোক ছিঁড়ে ফেলবে। তাই আমাদের পরিবারের দুর্বল জায়গাতে হাত দিয়েছে। মিতা সেদিন তনয়ের সাথে ছিল বলে ওর উপরে আক্রোশ আছে। জহির তালুকদারের মতো লোক 12 লাখ টাকা মাফ করে দেবে এমনি এমনি? একটা পয়সা সে কাউকে ছাড় দেবে না। তুই ভাবতে পারিস বিয়ের পর ওরা মিতুর সাথে কি করবে? স্বরূপ অবাক হয়ে বলল, সে তো আর জোর করে মেয়ে নিতে পারবে না, বিয়ে না দিলেই হলো। এত সহজ নাকি? তোর চাচা রাজি, চাচিও নিম রাজি। এদিকে মিতা মেয়েটা প্রতিদিন আমার কাছে এসে কাঁদে। আমি ওকে বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সাহায্য করব। এদিকে ওকে নরকে ঠেলে দেওয়ার প্রস্তুতি চলছে। স্বরূপ গুম করে বসে রইল। মা বললেন, তোকে ডেকেছি কারণ তোর হাত ধরে এই ঝামেলা শুরু। জানি তুই তোর জায়গায় পুরোপুরি ঠিক ছিলি, কিন্তু আমি আর কোনো উপায় দেখছি না। অনেক বুঝেছি তোর চাচাকে। এখন তুই বলে দেখ, ওরা এই শুক্রবারে বিয়ে করতে চায়। আমার চোখের সামনে আমি এসব হতে দিব না। তনয়া বাথরুম থেকে বের হবার শব্দে মা থামলেন। তনয়াকে দেখেই বললেন, খেতে এসো তোমরা। উঠে চলে গেলেন তিনি। স্বরূপ জামা কাপড় নিয়ে গোসলে ঢুকলো। তনয়া কিছু জানতে পারল না। সে চুল মুছে একটু প্রসাধনী মেখে বাইরে বের হলো। মিতাকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরলো তাকে। মিতাও জড়িয়ে ধরলো ভাবিকে, কিন্তু ছাড়লো না। ফুপিয়ে কাঁদতে থাকলো। তনয়া অনেকবার জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু কোনো উত্তর পেল না। কোন দুঃখে এত হাসি খুশি একটা মেয়ে ব্যাকুল হয়ে কাঁদছে বুঝতে পারলো না তনয়া। সন্ধ্যার পর বৈঠক বসলো। স্বরূপের 2 চাচা চাচি, মিতা আর মিতার বড় ভাই মনসুর এসেছে। স্বরূপই কথা শুরু করলো, চাচা, এটা কি ঠিক হচ্ছে? সিরাজের মতো একটা ছেলের সাথে মিতার বিয়ে দিলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে না? জীবন তো আল্লাহ তাআলার হাতে। আল্লাহ চাইলেও সিরাজের ঘরে ভালো থাকবো, আর বিয়ে না দিলে যে বাকি সবারই না খায় মরা লাগবো তার কি? চাচা, এখনই আপনি 2 রকমের কথা বললেন। আল্লাহ যদি মিতাকে দেখতে পারে তাইলে আপনাদেরও দেখবে। আর ধার আপনি করেছিলেন, তার দায় মিতা কেন নেবে? ধার কইরা কি আমি একলা খাইছি? সবাই খাইছে, মিতাও খাইছে। ওই পোলা হইলে কামে লাগাই দিতাম, সংসার চালাইতে পারতো। হইছে মাইয়া, তো যেটা করবার পারে সেটা দিয়েই সংসারটা বাঁচাক।
ওরে কি এতদিন পাইলা বড় করে নেই আমরা? চাচা আপনার মনে নাই জহির তালুকদারের 2 নাম্বার বউটার কথা? পিটাইয়া মেরে ফেললো যে। ওদের বাড়ির কোনো বউ সুখে থাকতে পারছে? চাচা তার জায়গা থেকে সরবার কোনো লক্ষণ দেখলেন না, বললেন, গরিব মানুষের আবার সুখ কিসের? বাঁচে থাকলেই হইল। তো ওকে তো এমন জায়গায় পাঠাচ্ছেন যেখানে বাঁচা মরারও ঠিক নাই। দেখ সরব, আমার মাইয়ার লাগিয়া আমার থেকে তোর দরদ বেশি না? আমি রাস্তায় আইয়া পড়লে আমার সংসারে 8টা পেট তুই চালাইবি না? মনসুরের ওপরেও ঋণের বোঝাটা ভারী হয়ে চাপছিল। সে টুকটাক কাজকর্ম করে কিছু টাকা দিতে পারলেও এত বড় ঋণ শোধ করার সক্ষমতা তার ছিল না। রোজ বাপের খোটা শুনতে শুনতে তার জীবনটাও অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই প্রস্তাবটা পেয়ে সে বোধহয় বাবার চেয়েও বেশি স্বস্তি পেয়েছে। শুরু থেকেই আগুনে ঘি ঢালার কাজটা সে করে যাচ্ছে দায়িত্বের সাথে। স্বরূপের সামনে এতক্ষণ মুখ খুলছিল না সে, এবার সাহস করে মুখ খুলল। ভাই, আপনি তো আমাগো অবস্থা জানেন না। মিতা কি এখানে অনেক সুখে আছে নাকি? ওর বিয়ার বয়স হয়েছে, বিয়ে দেওয়ার টাকাও আমাগো নাই। ফ্রিতে দিতে পারলে দিব না কেন? চাচা ছেলের সাথে গলা মেলালেন। হ, ওরা কইছে এক কাপড়ে মাইয়া নিব। এমন কথা আর কে কইব? ওর বিয়া দিতেও তো যৌতুক দেওয়ান লাগবো, সেই টাকা কই পাবো আমরা? এর কাছে বিয়া না দিলে মায়া সারা জীবন ঘরে পালা লাগবো। তনয় এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়েছিল চুপচাপ, এবার আর সহ্য করতে পারল না, বলল, চাচা, মিতা আমাকে বলেছিল ও পড়তে চায়। ভালো পড়াশোনা করে চাকরি করলে সেও আমাদের সংসারের হাল ধরতে পারবে। মেয়ে তো ফেলনা জিনিস না। চাচা তনয়কে খুব পছন্দ করেন। তিনি নরম সুরেই বললেন, তুমি এর মধ্যে কথা কইও না, বাড়ির বউরা এত কথা কয় না। কেন চাচা, আমি খারাপ কি বলেছি? ওর জীবনটা কেন নষ্ট করছেন? মেয়েটা তো কাঁদতে কাঁদতেই মরে যাবে। ওর লাগে এত দরদ তো না দিলাম ওর বিয়া। তুমি আমার ধার শোধ করবা, না করলে আর কথা কইও না। তনয়া বলল। করব। ঘরে সবাই ওর দিকে অবাক হয়ে ঘুরে দেখল। মেয়ে বলে কি? মা বললেন, তনয়া তুমি ঘরে যাও, তোমাকে এখানে কথা বলতে হবে না। তনয়া বলল, না মা, আমি সিরিয়াস। আমার কাছে টাকা আছে, বিয়ের মোহর আনার টাকা। তাছাড়া বাবা আমার নামে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, সেখানেও টাকা আছে। আমি এত টাকা দিয়ে কি করব? টাকার চাইতে একটা মেয়ের জীবন অনেক দামি। আমার বোন নেই, মিতা আমার বোনের মতো। সেদিনও না থাকলে আমি হয়তো মরেই যেতাম। আমি টাকা দিব মা, এমনি এমনি বলছি না। চাচা চোখে পানি চলে এলো। তিনি চোখ মুছে থেমে থেমে বললেন, না আম্মা, তোমার টাকা আমি নিতে পারবো না। তুমি যে কথাটা কইলা এটাই অনেক। দয়া করি ভালো হোক তোমার। কেন চাচা, কেন নেবেন না? চাচা উত্তর দিলেন না। স্বরূপ চাচার হাত ধরিয়ে পড়ল, ওর থেকে না নিলেন আমি দেব। আমি তো আপনার ছেলেই। বাবা চলে যাওয়ার পর এই কথাই বলতেন না আপনি? তাহলে কোনো আপত্তি থাকার তো কথা নয়। আমি ফিরে গিয়েই টাকা পাঠিয়ে দেব। আমাকে আগে বললে এত সমস্যা হতো না, ঋণও এত বাড়তো না। আপনি কথা দিন মিতাকে এখানে বিয়ে দিবেন না। চাচা কিছুই বললেন না। এক হাতে সরফের হাত ধরে আর এক হাতে চোখ মুছলেন। ঘরে নীরবতা নেমে এলো। শুধু মিতার কান্নার শব্দ শোনা গেল। সে ফুপিয়ে কাঁদছে। সবাই চলে গেল। মা স্বরূপকে জিজ্ঞেস করলেন, তুই কোথায় থেকে টাকা দিবি? গাড়ি কিনতে যে টাকা জমেছিলি সেটা দিয়ে দিবি? হ্যাঁ। কত হয়েছে? 10 লাখ হয়েছে। আর বাকিটা? ধার করব তনয়া থেকে। কি তনয়া দেবে? তনয় একটু হেসে বলল, কেন দিব না? মা তনয়ের কাছে এসে ওর মাথায় হাত রেখে বললেন, তোমাকে তোমার মা বাবা কোথা থেকে এনেছে বলো তো? কেন মা? না, জিজ্ঞেস করতাম। আমিও সেখান থেকে একটা লক্ষ্মী মেয়ে আনতাম। স্বরূপ রুর কুচকে পড়ল। কেন, তোমার ছেলে কি লক্ষ্মী না নাকি? হ্যাঁ, আমার 2 ছেলে মেয়ে সোনার টুকরো। তনয়া মায়ের সাথে রান্নাঘরে গেল রাতের খাবার তৈরিতে সাহায্য করতে। স্বরূপ ঘরে চলে গেল। আজকের এত কাণ্ড ছাপিয়ে তার মাথায় তনয়ার কথাগুলো ঘুরছিল। ওকে এতদিন মিষ্টি একটা মেয়ে মনে হয়েছে, টুকটুকে সুন্দরী নরম মনের একটা মানুষ। কিন্তু আজকে আর একটা রূপ ওর মন ভরিয়ে দিয়েছে। স্বরূপের কখনো মনে হয়নি মেয়েরা এত বড় মনের হতে পারে। আছে তো অনেকেরই, কিন্তু দেওয়ার মানসিকতা কজনের থাকে। ইউনিভার্সিটিতে পড়া একটা মেয়ে টাকার মর্ম বুঝবে না এমনও তো নয়। আর ওদের অঢেল টাকা পয়সাও নেই। এই যে এত দূরের সম্পর্কের জন্য এতটা করতে চাওয়া, এজন্য অনেক সাহস লাগে।
শুধু শুধু সে মেয়েটাকে দুর্বল ভাবছিল। সে নিজেই টাকা দেবার কথা বলার সাহস পাচ্ছিল না। অনেকদিন ধরে সে গাড়ি কেনার জন্য টাকাগুলো জমিয়েছিল। এই যে সাহসটা পেল, সেটা তনয়ার জোরে। দেখা যাবে খুব কঠিন সময় আপাতত দুর্বল দেখতে মেয়েটাই শক্ত হয়ে সিদ্ধান্ত নিচ্ছে। সে পেছনে পড়ে গেছে। সৌন্দর্য কিংবা মাধুর্যের প্রতি ভালো লাগা হয়তো কমে যায় সময়ের সাথে, কিন্তু ব্যক্তিত্বের প্রতি সম্মান কখনো কমে না, সময়ের সাথে সাথে বাড়ে। সকালে চা খেতে খেতে অনেকক্ষণ গল্প হলো মা ছেলে। তনয়া তখনও ঘুমে। বিয়ের চক্করে গতবার মায়ের সাথে জমিয়ে গল্প করা হয়নি স্বরূপে, তাই নামাজ পড়তে ওঠার পর তনয়া আরেক দফা ঘুমানোর জন্য শুয়ে পড়লেও সে না শুয়ে মায়ের কাছে গিয়ে বসলো। আজ স্কুল ছুটি। মা নাস্তা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। পিঠা বানানো হবে। গতকাল চাল গুঁড়ো করে আনা হয়েছে। বাজারের দিকে চাল ভাঙানোর মেশিন থাকলেও মা চাল ভাঙতে দেন জরির মায়ের কাছে। বিধবা মহিলা স্বামী যাওয়ার পর তার ফেলে যাওয়া সম্পদ বলতে পেয়েছে ওই এক ঠেকি। মায়ের বড় মায়া হয় গ্রামের গরিব মানুষগুলোর জন্য। এত সামর্থ্য না থাকলেও যার জন্য যতটা পারেন তিনি করেন। এসব নিয়েই কথা হচ্ছিল দুজনের। বরের মিষ্টি বাতাস বইছিল সাথে। মা জিজ্ঞেস করলেন, থাকবি কদিন? তোর তো অফিস ছুটি নিয়ে আছে। না মা, আজ রাতেই চলে যাব ভাবছি। কেন, তোরটা কি চাইলে এখন দেওয়া যাবে? স্বরূপ বলল, না, তা যাবে না, ক্যান্সেল করে দিয়েছি পুরোপুরি। ভাবছি অফিসের ছুটিটাও ক্যান্সেল করব। এখন ছুটিটা কাটালে আর 1 বছরের ছুটি দেবে না। তনয়ার অনেক মন খারাপ হয়েছে না যেতে পেরে। মা হেসে বললেন, বিদেশ যেতে হবে এমন কোনো কথা আছে? তার চেয়ে এখন দেশে কোথাও চলে যা। দেশের ভিতরে বেড়াতে তো আর ঝঞ্ঝাট নেই, খরচও এত পড়বে না। স্বরূপ একটু ভেবে বলল, না মা, যেখানে যাবার কথা ছিল সেখানে যাব। দেশে তো চাইলে শুক্র শনিবার করে ঘুরে ফেলা যাবে, পরে ওখানে আর যাবার সুযোগ না পেলে। আচ্ছা এবার বল তো, বিয়ে করবি না বলে যে মাথার পোকা খেয়ে ফেলেছিলি, এবার কি হলো? কে বিয়ে করলো? আর কার বিয়ে করে চেহারা ঘুরে গেল? স্বরূপ গালে হাত ছুঁয়ে বলল, চেহারা ফিরেছে মানে? আয়না দেখিস না নাকি? তোর চেহারা যে ভূতের সর্দার থেকে আস্তে আস্তে মানুষ হচ্ছে, বুঝিস নেই? স্বরূপ কাঁধ ঝাঁকালো। কে জানে। ঘুম হয়? হুম। আগে কিন্তু হতো না। স্বরূপ ভাবলো কথা সত্যি, অথচ নিজের এই ব্যাপারটা সে নিজেই ধরতে পারেনি। ঘুম একটা বড় সমস্যা ছিল। যখন একা ছিল তার ঘুম আসতে অর্ধেক রাত পেরিয়ে যেত। যাও বা ঘুম হতো, শান্তি লাগতো না। আজে বাজে স্বপ্নেরা ভিড় করে ঘুমে বাকড়া দিত। অথচ তনয়ার পাশে শুয়ে ওর সাথে হাজিবাজি বকবক করতে করতে এসে কখন ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। তনয়া কথার মাঝখানে হঠাৎ ঘুমিয়ে পড়ে। ওকে ঘুমন্ত দেখলে স্বরূপের ঘুমে চোখ ছোট হয়ে আসে। অফিসে কে যেন বলেছিল তার চোখের ডার্ক সার্কেল কমে গেছে, কোনো প্রোডাক্ট ইউজ করছে কিনা। গল্পের মাঝে এক বুড়ি এসে হাজির। বুড়ির বয়স হলেও শক্তপোক্ত আছে। হেঁটে হেঁটে গ্রাম বাড়ি দিতে পারে। 2 গ্রামের প্রতিটা বাড়ির গল্প তার জানা। তার হাতে ছোট্ট পানের বাটা। নিজের বানানো পান কিছুক্ষণ পর পর মুখে না দিলে তিনি কথা বলতে পারেন না। এসেই তিনি জিজ্ঞেস করলেন, কেমন আছো নানা? স্বরূপ বুড়ি বরাবরই আদর করেন। তিনি এলেই স্বরূপ তার পানের বাটা থেকে নিজেই পান বানিয়ে মুখে পুরে দেয়। আজও তাই করল। বুড়ি প্রশ্নের উত্তরে সে বলল, আমি তো ভালোই, আপনি কেমন? বুড়ি চাকিয়ে বসে বলল, আল্লাহ বালা রাখছে। তা বউ কই? শাশুড়ি দিদা একলা কাম করে, হ্যাঁ কি করতেছে? মা হেসে বললেন। ঘুমায়। বুড়ি একটু মন খারাপ করে বললেন, এর লগেই কইছিলাম শহরের মাইয়া বিয়া করন লাগবো না। আমাগো গ্রামাই কত বালা মাইয়া পইরা আছে, হেগো কারো লাগে বিয়া দিলে অহন তোমারে মুখে তুইলা খাওয়াই দিত। একলা কাম কইরা বউয়ের খাওয়ান লাগতো না। স্বরূপ কি বলবে বুঝতে পারল না। মায়ের হাসি চাওড়া হলো। বুড়ি সেটা দেখে বললেন, হাসির কথা কুন্ডা কইলাম আমি? মা বললেন, খালা, এটা আমার সংসার। ওরা বেড়াতে আসছে, দুদিনের বই দিয়ে কাজ করব কেন? সে কি মাটি চুলা রাখতে পারে? আমি তো পায়ের উপর পা তুলে খেতে ছেলে বিয়ে করাই নেই। বিয়ে করাইছে যাতে ছেলে ভালো থাকে। সে ভালো আছে, দেখেন তার চেহারা ফিরছে না, ব্যাস আমার আর কিছু লাগবে না। বুড়ি স্বরূপের দিকে তাকিয়ে ওর গালে কপালে হাত বুলিয়ে বললেন, আহারে,
পোলাটা কত হুগায় গেছে। তুমি ওইলা মডার্ন মা, শিক্ষিত ওই চোখে বেশি দেখো। বউ কি নাকি খাওয়ায়, মায়ের কাছে থাকলে পোলা চেহারা এমন হয়। মা এবারও হাসলেন, কিছুই বললেন না। বুড়ি সমালোচনায় আরাম না পেয়ে উঠে চলে গেলেন। অন্য বাড়িতে নিশ্চয়ই বউয়ের দেরিতে ওঠা নিয়ে কথা শুরু করলে চমৎকার আসে বসে যাবে। ওর মা ছেলে মুখ চাচাই করে হেসে ফেলল। বুড়ি বরাবরই এমন। স্বরূপের মায়ের কোনো কথা পছন্দ না হলেই সে বলবে বেশি শিক্ষিত হয়ে তার মাথাটা গেছে। তবে ওরা রাগ করে না, বুড়ির মন ভালো। স্বরূপের বাবা মার যাবার পর যে কজন মানুষ সত্যিকারের পাশে থেকেছে, ইনি তাদের একজন। আজও ওর ফিরবে রাতের ট্রেনে। তনার বিকেলের দিকে হঠাৎ মনে হলো বিয়েতে তাদের অনেক ছবি আছে ঠিকই, কিন্তু মায়ের সাথে ভালো ছবি নেই। কেন নেই? কারণ তাদের মা ছবি তোলার সময় বড়ই লাজুক। তার উপর ফটোগ্রাফার সামনে পোজ দেওয়াতে তো তার মহা আপত্তি। মা ঘরে বসে স্কুলের কিছু কাজ নিয়ে বসেছিল। তনয় তাকে টেনে নিয়ে এলো। নিজের মেকআপ সামগ্রী নিয়ে কতটা জোর করেই সাজিয়ে দিল। মা নিজেকে আয়নাতে দেখে লজ্জা পেয়ে ঘোমটা নিয়ে বসে রইলেন। তনয়া বলল, মা আজ কিন্তু ছবি তুলবো অনেক, আপনার ছেলেই তুলবে, তাই কোনো অজুহাত শুনবো না। মা করুণ চোখে তাকালেন। এ কি যন্ত্রণা! স্বরূপ গ্রামের বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। তনয়া তাকে ফোন করে বলল, তাড়াতাড়ি এসো, ইমার্জেন্সি। স্বরূপ কিছু বলার আগেই সে ফোন কেটে দিল। স্বরূপ ব্যস্ত হয়ে সাথে সাথে ফোন করলো। তনয় ইচ্ছে করেই ধরল না। সে এক প্রকার হন্তদন্ত হয়ে বাড়ি ফিরল। তনয় দরজার সামনে দাঁড়িয়ে ছিল। স্বরূপকে দেখে বলল, ঘরে গিয়ে দেখো তো মায়ের কি হয়েছে। স্বরূপ ছুটে ঘরে ঢুকে দেখে মা নতুন শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে আছে। সে ভেবেছিল অসুখ বিসুখ হয়েছে, কিন্তু মা তো দিব্যি বসে আছে। কিন্তু ঘোমটা কেন? হচ্ছেটা কি? তনয় এসে জোর করে ঘোমটা সরালো। স্বরূপ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তনয়ের ওপর রাগ হয়েও হলো না। মাকে ভীষণ সুন্দর লাগছে। তার মা এত মায়াবী সুন্দর, অথচ তার অতিরিক্ত পরিশ্রম আর আটপৌরে জীবনযাপন সেই সৌন্দর্য ঢেকে রেখেছে। তনয়া বলল, আমাদের ছবি তুলে দাও এখন। ট্রেনে বসে এই ছবিগুলো দেখছিল স্বরূপ। তনয়া তার কাঁধে মাথা রেখে আরাম করে ঘুমাচ্ছে। তার ঘুম আসছে না কেন যেন। আজ বিকেলটা এত সুন্দর ছিল। আশ্চর্যের ব্যাপার হলো মায়ের সাথে তার কোনো ছবি ছিল না। আজ তোলা হয়েছে। মায়ের মাথার সাথে মাথা ঠেকিয়ে তোলা ছবিটা সবচেয়ে সুন্দর হয়েছে। ছবিটা ওয়ালপেপারে দিতে গিয়ে কি মনে করে দিল না, বরং ওদের তিনজনের কিছু ছবি তুলেছিল টাইমার সেট করে, সেগুলোর একটা দিয়ে রাখলো। ওর জীবনে এমন একটা সময় এসেছিল যখন প্রতি মুহূর্তে মরে যেতে ইচ্ছে হতো। নিজেকে সে রোজ আত্মহত্যা থেকে বাঁচিয়ে রাখতো একটা মানুষের কথা ভেবে। সেটা ছিল মা। তবে একাকী শহরে জীবনে তার সব রং উড়ে গিয়েছিল। রঙগুলো একটু একটু করে ফিরে আসছে। সে ফিরিয়ে দিচ্ছে সেও তার জীবনে খুব গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। সে ফেসবুকে ঢুকলো। লাভ ইজ জাস্ট এ মিথ লেখা নিজের বাড়িতে চোখে পড়তেই সে নিজেকে প্রশ্ন করলো, হোয়াট ইজ লাভ? সে কি ধীরে ধীরে ভালোবাসায় বিশ্বাসী হয়ে উঠছে, নাকি সংশয়বাদী? লোভার সাথে তার প্রেম ছিল উত্তাল বাধাহীন প্রবল। প্রেমের জন্য পাহাড় থেকে ঝাঁপ দেওয়া যেন কোনো ব্যাপার ছিল না। অথচ তনয়ার জন্য তার কোনো প্রবল আবেগ কাজ করে না, বরং ও পাশে থাকলে শান্তি লাগে। এটা কি প্রেম, নাকি স্বস্তির জায়গা? লেখাটা পরিবর্তন করল না সে। কল্পকথারও হয়তো কখনো সত্যি হয়ে যায়। সে অপেক্ষায় রইল, হয়তো হবে। সে উত্তাল ভালোবাসার টানে ছুটে যাবে এই মেয়েটার কাছে। ভাবতে ভাবতে আপন মনেই হাসল স্বরূপ। এও কি সম্ভব? তনয় সত্যিকারের একটা নতুন জীবন শুরু হলো এবার। বিয়ের পর একটার পর একটা ব্যস্ততা তাকে থিতু হতে দিচ্ছিল না। এবার যেন প্রথমবার সে হাত পা ছড়িয়ে আরামসে নিজের সংসারটা ভালো করে দেখলো। গুছিয়ে এখানে জাঁকিয়ে বসার একটা চিন্তা তাকে বেশ আনন্দই ছিল। এই যে পর্দাগুলো বদলে ফেলবে, সেই গাছ লাগাবে, দেয়ালের রং বদলে দেবে, ফার্নিচারগুলো সুন্দর তবে বিন্যাস ভালো হয়নি, ঠিক করতে হবে, কত কাজ। তনয় রোজ মার্কেটে যায়, এটা সেটা কিনে আনে। রান্নাঘরে টুকিটাকি নতুন কোনো শোপিস, পেন্টিং কিংবা বই।
প্রথম প্রথম সে নিজের জমানো টাকাই খরচ করত, আর স্বরূপ এত ব্যস্ততার মধ্যে খেয়ালই করেনি ঘরে কি হচ্ছে। হঠাৎ এক শুক্রবার তার মনে হলো বসার ঘরটা অনেকটা বদলে গেছে। সে অবাক হয়ে তনয়াকে ডাকতে শুরু করলো। তনয়া তখন রান্নাঘরে ময়দা মাখছে। ইউটিউব থেকে প্রাপ্ত এক বিশেষ রেসিপি তৈরি হচ্ছে সরফের জন্য। অখণ্ড মনোযোগ দিয়ে কাজ করছিল সে। মাঝে ছেদ পড়লো। ময়দা হাতেই তনয়া এসে জিজ্ঞেস করলো, তোমার সমস্যা কি? সকাল সকাল ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? স্বরূপ চোখ শুরু করে বলল, আমি ষাঁড় হলে তুমি নিশ্চয়ই গাভী। উফ, কি হয়েছে সেটা বলবে? ঘরটা তো আগে এমন ছিল না। এই দুটো ফুলদানি আর দেয়ালের ছবিটা নতুন এসেছে, তাই না? আর খাবার ঘরের ঘড়িটাও। তনয়ার মনে হলো স্বরূপ তার বাড়ির এই পরিবর্তন পছন্দ করছে না। সে কিছুটা সংকুচিত হয়ে বলল, হ্যাঁ, কেন, খারাপ হয়েছে? স্বরূপ আর একবার চারিদিকে চেয়ে বলল, না, সুন্দর হয়েছে, কিন্তু কবে করলে বলো তো? একটু একটু করে করেছি। বাহ, কিন্তু টাকা পাচ্ছ কোথায়? আমার টাকা আছে। তুমি যে বড়লোক তা জানি, কিন্তু এসব কিনতে থাকলে যে সম্পদ কদিনেই ফুরিয়ে যাবে তা বুঝতে পারছো? তারপর কি করবে? জানি না, বাবার কাছ থেকে নিয়ে নিজের সংসার সাজাবে? জানি না। আমারই ভুল। আমার উচিত ছিল তোমাকে কিছু টাকা দেবার, একেবারে মনে ছিল না। তনয়া বলল, বিয়ের আগে যে বলেছিলে সংসারে সমান সমান কন্ট্রিবিউট করতে হবে। স্বরূপ হাঁটল। সোফায় গা এলিয়ে বসে পায়ের ওপর পা তুলে পড়ল, সেজন্য কন্ট্রিবিউট করছো নাকি? কিন্তু এসব তো তোমার বাবার টাকা, তোমার টাকা কই? চাকরি করলে তারপর। তনয়া, একটা কথা বলি। বলো। তুমি চাকরি করতে চাইলে আমি কখনোই নিষেধ করব না, সেটা তোমার ইচ্ছে। কিন্তু আমার পরামর্শ চাইলে বলবো, তুমি এভাবেই সুন্দর। এভাবে বলতে? এই যে এলো খোপা, কপালে ঘাম, ভোরবেলা উঠে নাস্তা বানাতে বসে যাওয়া, এই তনয়া ভীষণ সুন্দর। আমি জানি না কাঁধে ব্যাগ ঝুলিয়ে পরিপাটি হয়ে অফিসে গিয়ে প্রেজেন্টেশন দেয়া আত্মবিশ্বাসী তনয়ার চেহারা কেমন হবে। আমাকে ভুল বুঝো না, আমার নিজের মা, কর্মজীবী মানুষ। তোমাকে বাড়িতে বসিয়ে রাখার মতো মানসিকতা আমি রাখি না। শুধু বলতে চাই, তোমার যদি ইচ্ছের ঘাটতি থাকে তাহলে প্রফেশনাল লাইফে যাবার কোনো জোর নেই। তুমি পায়ের উপর পা তুলে থাকতে পারো। তনয়া মনে মনে হাসল। সে এবার সোফায় বসে গা এলিয়ে দিয়ে পায়ের ওপর পা তুলিয়ে পড়ল। তাহলে বাকি রান্নাটা তুমিই করো। স্বরূপ কয়েক পলক তাকিয়ে থেকে হেসে ফেলল। দুজনেই হাসলো কিছুক্ষণ। তারপর তনয়া উঠলে স্বরূপও উঠে রান্নাঘরে গেল। খাবার দুজন মিলেই তৈরি করলো। শেষে যেটা তৈরি হলো সেটা খুবই জঘন্য খেতে হলেও দুজন হাসি মুখে সাভার করলো। রাতে স্বরূপ তনয়ার হাতে কিছু একটা গুজে দিয়ে বলল, এখন থেকে যা লাগবে এখান থেকে খরচ করবে। এটা কি আমার হাত খরচ? বলতে পারো। ধরো আমি চাকরি করলাম, তখনও কি এভাবে টাকা দেবে? তুমি চাইলে দেব। তনয়া হেসে বলল, মানুষ কত অলস তুমি জানো? তোমার কি মনে হয় এত পেয়ে পেয়ে এরপর আমার ইচ্ছে করবে চাকরির জন্য পড়াশোনা করতে? এমনিতেই পড়ায় কোনো মন নেই, সারাদিন ঘর সংসার নিয়েই আছি। তুমি আমার মাথাটা খেয়ে ফেলেছ। কেমন করে খেলাম? কচকচ করে চিবিয়ে খেয়েছে। স্বরূপ হেসে বলল, শার্পনারের ভেতর মাথা ঢুকিয়ে দিয়ে হয়, এখন শার্পনারের দোষ দিলে হবে? তুমি একা একা পাগল হচ্ছ, আমি কিছু করিনি। তনয়া আর কিছু বলল না। স্বরূপের কথা সত্য, সেটাও জানে। সবার দ্বারা সব কিছু হয় না। সে চাইলেও তার শাশুড়ির মতো কেরিয়ার গড়তে পারবে না। চাইলেও দিনরাত পড়ে চাকরির জন্য দৌড়তে পারবে না। সে হয়তো হতে পারবে একজন পারফেক্ট হাউসওয়াইফ। হাউসওয়াইফ শব্দটা এখন অনেক ক্ষুধার্থে বলে, ছোট করে দেখে। কেন বাপু? চাকরিও তো মানুষ সংসারের জন্য, সম্মানের জন্য করে। যে দুটোই ঘরে থেকেও পেয়ে যাচ্ছে তার দোষ কি? বরং সবার বাইরের জগতে কম্পিটিশন করে দৌড়ে দৌড়ে জীবনটা শেষ করে দেওয়ার ইচ্ছে নাও থাকতে পারে। তার ভাবভঙ্গি স্বরূপ ভালোই বোঝে। তাই তো পালে হাওয়া দিতে বলে দিল, চাকরি না করলেও চলবে। টাকাটা সে ব্যাগে তুলে রাখলো। এই টাকা দিয়ে সে কি করবে তাও ঠিক করে রাখলো। সেজন্য ছুটির দিন লাগবে। কিন্তু স্বরূপের বেরসিক অফিস সপ্তাহ একদিনে কষ্টে সৃষ্টে ছুটি দেয়। সেদিনের অপেক্ষা ছাড়া উপায় নেই। তনয়া কদিনে অনেক গাছ লাগিয়েছে। একটা বারান্দায় সব পাতাবাহার, এক একটায় সব ফুলের গাছ। বারান্দাগুলো বড় বলে এখনো অনেকটা ফাঁকা রয়ে গেছে।
অনেকটা সময় তনয়া বাগানের পেছনে চলে যায়। এদের রোজ যত্ন লাগে। পাতা ছেটে দাও, পানি দাও, মাটি একটু খুঁচিয়ে দাও, কোনটায় ফুল আসছে তার একটু আলাদা যত্ন নাও। তাদের শোবার ঘরে লাগোয়া দক্ষিণমুখী বারান্দায় ফুলের গাছগুলো লাগানো। প্রচুর বাতাস থাকে সব সময়। তনয়ার ভারী ভালো লাগে ফুলের সাথে সময় কাটাতে। সে এরপর একটা দোলনা কিনবে, দুজন এঁটে যাবে, এমন তার পরিকল্পনা শেষ হতে চায় না। গত রাতে বৃষ্টি হয়েছিল। আকাশ আজও খানিকটা ভার, সাথে ভীষণ বাতাস। গাছগুলোতে আজ আর পানি দেবে না তনয়া, শুধু মরা পাতাগুলো সাফ করছিল সে, সাথে গুনগুন করছিল কি একটা সুর। কোথায় শুনেছে নিজেও জানে না। ফোনের শব্দে উঠল সে। সে আবার সকাল সকাল দেখল শাশুড়ি মা। ফোন ধরে কুশল বিনিময় শেষে মা বললেন, একটা কথা ছিল গো মা। বলুন মা। মিতার জন্য তো অনেক করলে, আর একটু করো। ওকে পড়তে পাঠাবো তোমাদের কাছে। এদিকে তো ভালো কোচিং নেই, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কত যে ইচ্ছে মেয়েটার। তা তোমাদের কাছে থাকলে ভালো কোচিংয়ে পড়ে পরীক্ষা দিতে পারবে। তনয়া খুশি হয়ে বলল, পাঠিয়ে দিন না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আগেই বলে রাখলাম, ওর তো এইচএসসি এখনো শেষ হয়নি, হলে পাঠিয়ে দেব। তোমরা ব্যবস্থা করে রাখো। আচ্ছা মা। মিতার সাথেও ফোনে কথা হলো তনয়ার। সকাল সকাল ভারী ভালো লাগলো তার। মাঝে মাঝে একা লাগে। মিতা এলে দারুণ হবে। বৃহস্পতিবার রাতে দেখা গেল পূর্ণিমা পড়েছে। আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। এই শহরে আলাদা করে পূর্ণিমা চোখে পড়ে না। আজ পড়লো, তার কারণ লোডশেডিং। আজকাল লোডশেডিং বড্ড বেড়েছে। বিদ্যুৎ ঘাটতি না কি যেন সমস্যা। সরব ভীষণ বিরক্ত। রাত বিরাতে কারেন্ট চলে গেলে উঠে বসে রাগে গজগজ করতে থাকে, গালাগাল করতে থাকে অথরিটিকে। দেশটা নাকি শেষ হয়ে যাচ্ছে। নানা হাজিবাজি রাজনৈতিক প্যাচাল। তনয়ের বিরক্ত লাগে সে শোনে। সরব খুব আগ্রহ করে ওকে বোঝায়। ও বুঝলো কি না খেয়াল করে না। সে বলতে পেরেই খুশি। ইদানিং গরম পড়ে যাচ্ছে বলে লোডশেডিং হলে জানলা খুলে দিতে হয়। জানলা খুললে আবার ঝাঁকে ঝাঁকে মশা হাজির। ডেঙ্গুর ভয় আছে। সরব বলেছে জানলায় আর বারান্দায় নেট লাগিয়ে দেবে। তনয়ের ঘোর আপত্তির জন্য ব্যাপারটা থেমে গেছে। সরব কিছুটা বিরক্ত। মাঝে মাঝে বলে বসে সে, তোমার অতিরিক্ত রোমান্টিসিজমের জন্য কবে যেন ডেঙ্গু হয়ে মরে যেতে হবে, তখন ভালো করে আকাশ দেখো। তনয়া পাত্তা দেয় না, হাসি শুধু। রাগ হলে স্বরূপকে যা সুন্দর লাগে সে কখনো কখনো ইচ্ছে করে রাখায়। ওর রাগান্বিত মুখের ছবিও তুলতে চেষ্টা করে, কিন্তু সফল হয়নি। স্বরূপ বেশি রেগে গেলে আক্রমণাত্মক হয়ে ওঠে, হাতটা চেপে ধরে কামড়ে দিতে আসে। যদিও ব্যাপারটা ডোমেস্টিক ভায়োলেন্স না হয়ে শেষমেশ রোমান্টিক সিনে গিয়ে দাঁড়ায়। আজ লোডশেডিং এর পর জানলা খুলতেই দেখা গেল মস্ত চাঁদ। তনয় তাড়াতাড়ি বসার ঘরে গিয়ে পর্দা ছড়িয়ে দিল। আলোয় ভেসে যাওয়া ঘর, কি সুন্দর। আহ! সে স্বরূপকে শোয়া থেকে জোর করে তুলে নিয়ে এলো। স্বরূপ খানিকটা অভ্যস্ত হয়ে গেছে তনয়ার পাগলামিতে। সে হাই তুলতে তুলতে বসার ঘরে আসে। সত্যি সুন্দর লাগছে, কিন্তু তার চোখে প্রকৃতি এত সুন্দর হয়ে ধরা দেয় না। বরং আগামীকাল অফিস নেই ভেবে আরাম তার চোখ বন্ধ হয়ে আসতে চায়। তনয় ওর হাত ধরে ঝাঁকিয়ে বলে, চোখ খোলো, কত সুন্দর জ্যোৎস্না দেখো। তুমি দেখো। স্বরূপ তনয়ার কাঁধে মাথা রেখে চোখ বুজে ফেলে। তনয়া মাথাটা সরায় না, নিজের মনেই বলে, একটা পাখি আছে জানো, চাঁদের আলো খায়। সে আজকের জ্যোৎস্না পেট ভরে খেতে পারবে, তাই না? আমারও খেয়ে ফেলতে ইচ্ছে করে। কি? যা কিছু সুন্দর লাগে সব। এই যেমন চাঁদের আলো, সুন্দর ফুল, বৃষ্টি ভেজা সন্ধ্যা, আর তোমাকে। স্বরূপ উঠে বসে চোখ গোল করে বলল, আমাকে? তা খাও না, কে নিষেধ করেছে? সে নিজের মুখটা এগিয়ে দেয়। তনয় হেসে দুই হাত ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, যাও তো। স্বরূপ বলে, চাঁদটা দেখেছ? আজকের চাঁদ সুকান্তের ভাষায় ঝলসানো রুটি। শহরের কত লোক আজ না খেয়ে শুয়েছে, গুণে শেষ করা যাবে না হয়তো। ওদের কাছে মনে হচ্ছে চাঁদটা আলো না হয়ে রুটি হয়ে ধরা দিলে বেশি কাজে দিত। তনয় সোজা হয়ে বসে বলে, ভালো কথা মনে করেছো। আমার ইচ্ছে ওদের জন্য কিছু করার। তুমি আমি কী বা করতে পারবো বলো? যতটুকু পারি। এই ধরো, পথ শিশুদের একবেলা খাওয়ালাম, কিংবা বৃদ্ধ রাস্তায় পড়ে থাকা মানুষকে কিছু কিনে দিলাম। স্বরূপ মাথা দুলিয়ে বলল, আগে আমি প্রায়ই পথশিশুর একটা গ্যাংয়ের সাথে সময় কাটাতাম।
বিয়ের পর তোমাকে সময় দিতে গিয়ে ওদের থেকে দূরে সরে গেছি। চলো না কাল যাই। স্বরূপ তনয়ার নাক টেনে দিয়ে বলল। ওকে সুইটহার্ট। স্বরূপ প্রথমবার তনয়কে এমন কিছু ডাকলো। এর আগে মজা করে সিন্ডারেলা, ভুতু, মাথা মোটা ইত্যাদি ডাকলেও এভাবে কখনো ডাকেনি। তনয়া লজ্জায় বেগুনি হয়ে গেল। স্বরূপ বিষয়টা খেয়াল করে তনয়ার আর একটু কাছে ঘেঁষে এলো, কানে কানে বলল। চাঁদের আলো আমাকে বলে গেছে এত সুন্দর সময়টা আজে বাজে কথা বলে নষ্ট না করতে, অনেক জরুরি কাজ পড়ে আছে। পরের দিন ওরা সকালে বের হলো, ফিরলো বিকেলে। সারাদিন পথে পথে ঘুরেছে। সেদিন স্বরূপের দেওয়া টাকার সাথে তনয়া নিজের কিছু টাকা মিলিয়ে দান করেছে যাকে অভাবী পেয়েছে তাকে। দুপুরে এক গাদা পথ শিশুদের পথে বসিয়ে ফুটপাতে খাবার খাইয়েছে। বিকেলটা বলা চলে ঘুরে কাটিয়েছে। সন্ধ্যায় ফিরে তনয়া খেয়াল করলো ওর পা আর চলছে না, ব্যথায় ভারী হয়ে আছে। কোনো মতে গোসল করে এসে সে শুয়ে পড়লো। স্বরূপ জিজ্ঞেস করলো, হলো কি? পা ব্যথা। স্বরূপ কিছু না বলে নিজেও ফ্রেশ হয়ে এলো। তারপর চা বানিয়ে নিয়ে এলো দুজনের জন্য। তনয়কে উঠিয়ে বসে চা খেতে আজকে দিনেরই আলোচনা হলো। চা শেষ হলে স্বরূপ নিজেই সব নিয়ে গেল ধুয়ে রাখতে। তারপর রাতের খাবারের আয়োজনে লেগে গেল। খুব বেশি কিছু না, ভাত, আলু ভর্তা আর ডাল। রান্না শেষে তনয়কে জোর করে ওঠালো সে। ততক্ষণে নামাজের সময় হয়েছে। স্বরূপ বেরিয়ে গেল নামাজ পড়তে। তনয় অজু করে নামাজ পড়ে নিল। স্বরূপ ফিরল হাতে জিলেপি নিয়ে। কে যেন মসজিদে মিলাদ পড়িয়েছে। তনয় ভীষণ আগ্রহ করে খেলো দেখে স্বরূপ জিজ্ঞেস করলো, তোমার জিলাপি পছন্দ? খুব। আচ্ছা এবার খাবে চলো, আজ জলদি শুয়ে পড়বো। ওকে। খাওয়া শেষে স্বরূপ এবারও তনয়াকে কিছুই করতে দিল না, নিজেই সব গুছিয়ে রাখলো। ওকে একটা প্যারাসিটামল খাইয়ে শুয়ে দিল। দুজনেই ক্লান্ত ছিল। বিছানায় মাথা দিতেই চোখে ঘুম জড়িয়ে এলো। স্বরূপের ঘুমটা ভাঙলো মাঝরাতে। কেন ভাঙলো? মনে হলো ক্ষীণ কোনো শব্দ তাকে বিরক্ত করছিল। শব্দটা কিসের? কিছুক্ষণ খেয়াল করে বুঝতে পারলো এটা তনয়ের কাছ থেকে আসছে। ও অস্থিরভাবে পা দুটো বারবার এপাশ ওপাশ করছে। স্বরূপ মৃদু স্বরে ডাকছে। তনয়া। জবাব এলো, হুম পায়ে ব্যথা কমেনি? হুম। পায়ে হাত পড়তেই আচমকা উঠে যেতে চাইলো তনয়া। আরে করো কি? তুমি ঘুমাও, আমি একটু টিপে দেই। তনয়া স্বরূপকে ঠেলে দেওয়ার চেষ্টা করলো। তুমি ঘুমাও প্লিজ। এটা কি করছো? চুপ, একদম চুপ, শুয়ে ঘুমানোর চেষ্টা করো। স্বরূপের শক্ত হাত তনয়াকে ধরে শুয়ে দিল। পা টিপে দিতে থাকলো। এবার তনয়া আরামের চোখ বুজে এলো আপনা আপনি। জানলা দিয়ে আসা মৃদু আলোয় তনয়ার মুখটা আবছা দেখা যায়। স্বরূপের ভীষণ মায়া হলো ওকে দেখে। সে দুপুর থেকেই অবাক হয়ে আছে। সে নিজে না হয় গ্রামের বড় হয়েছে, তারা তো বাছাবাছি নেই, কিন্তু তনয়া কেমন করে ফুটপাতে বসে বাচ্চাগুলোর সাথে খেলা করছে। মেয়েটা সারাদিন ছুটোছুটি করছে, বুঝতে দেয়নি কষ্ট। এখনো ব্যথায় ঘুমোতে পারছিল, তবুও তাকে ডাকেনি। এত নরম মনের একটা মেয়েকে তার কাছেই আসতে হলো। সে কি ওকে ডিজার্ভ করে? চমৎকার কোনো ছেলের সাথে তনয়ার বিয়ে হতে পারত, যে ওকে ভীষণ ভালোবাসতো, ওর মতো ওর পাগলামি করতো, দিন রাত ভালোবাসি বলতো। চিন্তাটা একবার মাথায় আসতে এই স্বরূপের শরীরে সামান্য ঝাঁকুনি দিয়ে গেল। নিজের চিন্তার জন্য নিজের ওপরই রাগ লাগছে। অন্য কাউকে তনয়ার কাছে ভাবার ক্ষমতা তার নেই। যত সব বাজে চিন্তা। যা হয়েছে ভালো হয়েছে, সে নিজেই ওর বর হিসেবে ভালো। কেউটা আসছে কোথা থেকে? তনয় আবার ক্ষীণ স্বরে বলল, ব্যথা কমেছে এখন। তুমি ঘুমাওনি? না, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আসো প্লিজ। স্বরূপ এবার শুতে গেল। মাথায় চিন্তাটা যাচ্ছে না। সে জিজ্ঞেস করলো, তনয়া, তোমার যদি এমন কারোর সাথে বিয়ে হতো যে তোমাকে খুব ভালোবাসতো, তাহলে ভালো হতো না? তনয় স্বরূপের গলা জড়িয়ে বলল, না। কেন? তোমার চেয়ে বেশি কেউ ভালোবাসতেই পারে না। সে কি? আমি তোমাকে ভালোবাসি এ কথা কখন বললাম? সব বলতে হয় না। তনয়া ঘুমিয়ে গেল। স্বরূপ জেগে ভাবতে লাগলো সে ভালোবাসে কেমন করে। তনয়া যত সহজে ভাবছে তত সহজ না। আজকের বিষয়টা বড় জোর বলা যায় এমফ্যাথিক। তনয়ের পরীক্ষার রুটিন দিয়েছে। এটা সে জানলো পরীক্ষার মাত্র 1 সপ্তাহ আগে। সে সংসার নিয়ে এতই ব্যস্ত ছিল যে পড়াশোনার একটা অংশ ঝুলে আছে ভুলেই গিয়েছিল। এক সকালে তার বান্ধবী ঝুমি ফোন করে জিজ্ঞেস করলো, কি রে, তুই কি পরীক্ষা দিবি না?
তনয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, পরীক্ষা কবে? সামনের সপ্তাহে। আমাকে কেউ বললো না কেন? কেউ কি আলাদা করে কাউকে বলে? সবাই খোঁজ খবর রাখে। ফেসবুক গ্রুপে কবেই রুটিন দিয়েছে, মেসেঞ্জারে আলাপ আলোচনা হচ্ছে। তুই কিছুই দেখিসনি? এতদিনেও তোর কোনো রেসপন্স না পেয়ে আমি ভাবলাম তুই পরীক্ষা দিবি না, এই জন্য ফোন করলাম। তনয়া ভারী অবাক হলো। ফেসবুকে সে থাকে না তেমন একটা, আর মেসেঞ্জারে পড়াশোনা গ্রুপে সারাদিন টুংটাক মেসেজে যারা সে মিউট করে রেখে দিয়েছে, সেজন্য কিছুই জানে না। এটা এখন কাকে বোঝাবে? তনয়া দুঃখিত গলায় বলল, আমি দিব পরীক্ষা, তুই একটু বস, একদিন আমার সাথে বুঝিয়ে দে কিছু, পাস তো করতে হবে। জুমি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা রোজই ক্যাম্পাসে যাই, তুই এলেই সবাইকে পাবি। রাতে তনয়াকে অন্যমনস্ক দেখে স্বরূপ জিজ্ঞেস করলো, ঘটনা কি? তনয়া সব খুলে বলতেই স্বরূপ এত বড় একটা হাঁ করলো যে তনয়ার মনে হলো যে ওর মুখের ভেতর আস্ত ফুটবল ঢুকিয়ে দেওয়া যাবে। অনেকক্ষণ পর কথা বলল স্বরূপ, আমি জীবনে এমন মানুষ দেখিনি যারা পড়াশোনার ধারে কাছেও থাকে না। তারাও এত কেয়ারলেস হয় না তনয়া। ভেরি স্যাড। সরি। আমাকে সরি বলছো কেন? নিজেকে বলো। ওকে। পরীক্ষার বইপত্র কিছু আছে? বই পড়ার সময় কোথায়? কাল গিয়ে নোটস জোগাড় করব। তাই করো, কাল থেকে পড়তে বসবে। আর কোনো ফাঁকিবাজি না। ফেল করলে তোমার তো তোমার, আমারও কোনো মান সম্মান থাকবে না। তনয়া কাঁচুমাচু মুখে বলল। এখন একেবারেই পড়তে ইচ্ছে করে না। স্বরূপ অদ্ভুতভাবে তার দিকে তাকালো, কিছুই বলল না। পরদিন তনয়া ইউনিভার্সিটি গেল পরীক্ষার নোটস জোগাড় করতে। লোকজনের থেকে এক একটা নোট নিয়ে ফটোকপি করলো। ভাগ্যিস পরীক্ষার ফর্ম ফিল আপের একদিন বাকি ছিল, সেজন্য অনেকটা সময় বেরিয়ে গেল। সারাদিন দৌড়াদৌড়ি করে যখন বাসায় পৌঁছালো তখন সে বেশ হাঁপিয়ে উঠেছে। পৌঁছে দেখলো স্বরূপ বাসায়, সাথে আরও গেছিল। হচ্ছেটা কি? শোবার ঘরে ঢুকে ঘরে বুঝতে পারলো পড়ার টেবিলে আনা হয়েছে। সেটা সেট করে দিতেই লোকগুলো এসেছে। তনয়া বলল, এ আবার কি দরকার ছিল? খাবার টেবিলে বসেও পড়া যেত। কদিন আর পরীক্ষা থাকবে? স্বরূপ বলল, মা বলেছে টেবিল চেয়ার আনতে। অপ্রয়োজনীয় খরচ। কিন্তু মায়ের কথা অন্য। কি কথা? তোমার পড়াশোনা শেষ হলে কি হবে? আরও মানুষ বাসায় আসবে, তাদের পড়াশোনা হবে এখানে। ও, মিতা তো আসছে। তুমি একটা মাথা মোটা। মিতা ছাড়া আর কে এসে পড়াশোনা করবে শুনি? মিতা কি আমাদের বেডরুমে বসে পড়বে? না তো। ভাবো ভাবো, সবসময় আমরা বর্তমান মানুষদের নিয়ে কেন ভাববো? ভবিষ্যৎ মানুষদের নিয়েও ভাবতে পারি। তনয় এবারও ঠিকঠাক বুঝতে পারল না মানুষের আবার বর্তমান ভবিষ্যৎ কি। দুদিনেই তনয় বুঝতে পারলো তার জীবনটা নরক হয়ে গেছে। সে একটা জ্যান্ত অগ্নিকুণ্ডে বসে আছে। স্বরূপ তাকে রুটিন করে দিয়েছে, কোন দিন কোন সাবজেক্ট কতটুকু পড়বে এসব ঠিক করে দিয়ে সে অফিসে যায়। অফিস থেকে ফিরে পাই পাই করে পড়াশোনার হিসেব নেয়। অফিসে থাকলে আগে বড়জোর একটা কল করতো সে, এখন 4-5 বার কল করে জিজ্ঞেস করে পড়াশোনার কি খবর। এটা বাদে আর একটাও শব্দ বলে না। রান্না বান্নাও তাকে করতে দেয় না। দুরি খালাকে বলে দিয়েছে তিনি রান্না করে দিয়ে যান। তনার মোবাইলে ওয়েলবিং অ্যাপ রোজ চেক করে দেখে সে কতক্ষণ স্ক্রিন টাইম দিয়েছে। মোট কথা তনার অবস্থা চিড়ে চাপটা। এদিকে পড়াশোনা মাথায় ঢুকতে চায় না, মন এদিক ওদিক চলে যায়। জানলা দিয়ে যে নারকেল গাছের ডাল দেখা যায় সেটার দিকে ঘন্টা ধরে চেয়ে থাকতেও ভালো লাগে। স্বরূপ রোজ তাকে বকা দেয়, পড়া না হলে ঘুমাতে যায় মাঝখানে দুটো বালিশ দিয়ে। তনয়ের কান্না পায়, তবুও কান্না গিলে রাত জেগে পড়ে। কিছুই করার নেই। অসম্ভব রকমের পড়াশোনার পর প্রথম পরীক্ষাটা তনয়ের ভালোই হলো। প্রশ্ন যদিও কঠিন হয়েছিল, তবুও তনয়া অনেক কিছুই লিখতে পারলো। পরীক্ষা দিয়ে বের হয়ে প্রথমেই তার মনে হলো স্বরূপ এই কড়াকড়িটা না করলে সে নির্ঘাত ফেল করত। পরীক্ষার হল থেকে বের হয়েই যার কথা ভাবছিল তার টাকা পাওয়া গেল। ব্রু তুলে সে জিজ্ঞেস করলো, কেমন হলো? ভালো। আইসক্রিম খাবে? চলো। আইসক্রিম খেতে খেতে বাসায় ফেরার পথে তনয়ার মনে হলো আবার আগের স্বরূপকে ফেরত পেয়েছে। কিন্তু বাসায় পা দিয়ে ভুল ভাঙলো। আবার যে কিসে পরীক্ষার চলল হিকের পড়ায়। স্বরূপ মাঝে মধ্যে ওর সাথে রাত জাগে। বেশি রাত হলে দুধ গরম করে দেয়, নুডলস বানিয়ে আনে। তনয়ের এখন পড়াশোনা অনেকটা অভ্যাস হয়ে এসছে। একটা পরীক্ষা ভালো হলে পরেরটা আরও ভালো দেবার আগ্রহ চলে আসে। এভাবে একের পর এক পরীক্ষা চলতে থাকলো। এর মধ্যে একটা মজার কাণ্ড ঘটলো।
স্বরূপ বাসায় ফিরল খুব উত্তেজিত হয়ে। তনয় কিছু জিজ্ঞেস করার আগেই পড়ল। জানো কি হয়েছে? তনয়ের মনে হলো ও একটা 10 বছরের শিশুর সাথে কথা বলছে, যে তার ভীষণ কাঙ্ক্ষিত খেলনাটি খুঁজে পেয়েছে। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি রকিবকে চেনো? আমার বন্ধু, রূপারও বন্ধু। হ্যাঁ চিনি। ও আমেরিকা সেটেল হয়ে গেছে, দ্রুতই চলে যাবে। তো ওর গাড়িটা বিক্রি করে দিয়ে যাবে। আমি বলেছি আমি নিব। সেকেন্ড হ্যান্ড? হ্যাঁ, নতুন কেনার টাকা জোগাতে কত বছর লাগবে কে জানে। সেকেন্ড হ্যান্ডেই চলবে। ওর গাড়িটা একদম নতুন, আমি কেনার সময় সাথে ছিলাম, দারুণ পছন্দ হয়েছিল। কিন্তু সেটার জন্যেও তো অনেক টাকা লাগবে। অল্প অল্প করে দিব, ওর তাড়া নেই কোনো। বাহ, দারুণ তো। স্বরূপ হাতে হাত ঘষিয়ে বলল। দারুণ মানে ফ্যান্টাস্টিক। তনয়া ওর খুশি দেখে হেসে ফেলল। স্বরূপ বলল, গাড়িটা পেয়ে যাব সপ্তাহখানেকের মধ্যেই। তোমার পরীক্ষাও শেষ হবে। শেষ পর্যন্ত ভালো পরীক্ষা দিতে পারলে তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব। তুমি ড্রাইভিং পারো? ডিয়ার তনয়া, আমি ড্রাইভিং শিখেছি আরও 5 বছর আগে। তখন তোমার গাড়ি ছিল? স্বরূপ হাসল। না, উবার চালাতাম। ও, টাকা পয়সার সমস্যার জন্য না, গাড়ি চালানোর জন্য। তনয়া অদ্ভুত চোখে তার দিকে তাকালো। শখ বটে। গাড়ি জানলা দিয়ে হাত বের করতেই কয়েক ফোঁটা বৃষ্টি ভিজিয়ে দিল তার হাত। নীল রঙের চুড়ি রিনে রিনে ধ্বনির সাথে বৃষ্টির সুর মিশে যাচ্ছে। আর কোনো শব্দ নেই। গাড়িটা মসৃণভাবে চলছে হাইওয়ে ধরে। চারিদিকে এত সবুজ যে চোখ জুড়িয়ে যায়। তনয়া স্বরূপের দিকে তাকালো। খুব আনন্দ নিয়ে সে ড্রাইভ করছে। ঠোঁটের কোণে হাসি লেগে আছে। গতকালই তারা গাড়িটা পেয়েছে, আর গতকালই তনয়ার পরীক্ষা শেষ হয়েছে। আজ ভোরবেলা স্বরূপ ওকে তুলে দিয়ে পাগল করে ফেলেছে বের হবে বলে। তনয়া চাইছিল একটু ঘুমাতে, কিন্তু স্বরূপের এই পাগলাটির শখটাকে বাধা দিতেও ইচ্ছে করছিল না। অগত্যা সে উঠে তৈরি হয়েছে। তৈরি হতে গিয়ে সে প্রথমবার খেয়াল করেছে কদিন তার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, গালের হাড় বেরিয়ে পড়েছে, গায়ের রঙও উজ্জ্বল হয়ে আছে। মনটাই খারাপ হয়ে গেছে তার। স্বরূপকে সে কথা বলতেই স্বরূপ বলেছে, কি জানি, তোমাকে তো একরকমই লাগে। তনয়ার কথা বাড়ায়নি। সব চোখ সব কিছু ডিটেক্ট করতে পারে না বোধহয়। তনয়ার আজ তার সাজতে ইচ্ছে হয়নি। গোসল করে নীল শাড়ি পরেছে, সাথে চোখে মোটা করে কাজল, অল্প কিছু ডিজাইনার গয়না আর হাত ভর্তি নীল চুড়ি। ওকে তৈরি দেখে স্বরূপ মুখে কিছু না বললেও তার 2 সেকেন্ড থমকে থাকাটা তনয়ার চোখ এড়ায়নি। ওর ওইটুকুতেই চলবে। অনেকটা ড্রাইভ করে আসার পর একটা চায়ের দোকানের সামনে গাড়ি থামলো স্বরূপ। জিজ্ঞেস করলো, চা খাবে? অবশ্যই। নামি চলো। ওরা চায়ের দোকানে ঢুকতেই আবারও ঝেপে বৃষ্টি নামলো। ভেতরে বসে মাটির ভারে চুমুক দিতে দিতে তনয়া খেয়াল করলো রাস্তার অপর পাশে একটা লম্বা কদম ফুলের গাছ। সেটা ভর্তি হয়ে আছে সোনারাঙা বলের মতো কদম ফুলে। গানটা মনে পড়ে গেল তার, বাদল দিনের প্রথম কদম ফুল। হুমায়ুন আহমেদের কোনো বইতে হয়তো এরকম একটা লেখা পড়েছে সে। বর্ষার প্রথম কদম যদি কেউ তার ভালোবাসার মানুষকে দেয়, তাহলে সেই ভালোবাসা অটুট থাকে। তনয়া স্বরূপের হাত চেপে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, আমার কদম ফুল চাই। স্বরূপ রুর কুচকে গাছের দিকে চেয়ে তারপর তনয়ার দিকে চাইল। এই বৃষ্টির মধ্যে গাছের মাথায় কে উঠবে? প্লিজ প্লিজ প্লিজ। তুমি উপায় বলো, আমি ব্যবস্থা করি। আমি গাছে চড়তে পারি, কিন্তু বৃষ্টিতে গাছটা পিচ্ছিল হয়ে আছে। পরে হাড়গোড় ভাঙার শখ অন্তত এই মুহূর্তে নেই। এখানে বুড়ো চাওয়ালা ছাড়া আর কেউ নেই। তিনি নিশ্চয়ই কদম পেড়ে দেবেন না। তনয় এবার একটু দমে গেল। ওরা আবার গাড়িতে চড়ে রওনা দিল সামনে। বৃষ্টি ধোয়া অসম্ভব সুন্দর পথঘাট। তনয়ের মনে হলো প্রকৃতি তাদের জন্যই নিজেকে সাজিয়ে বসে আছে। ডেকে ডেকে বলছে, আমাকে দেখো চোখ ভরে। তনয়ার সাথে স্বরূপকে বলল, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। কি কথা? তনয়া কিছুক্ষণ ঠোঁট কামড়ে বাইরের দিকে চেয়ে রইল। কেমন করে বলবে? স্বরূপ আবার জিজ্ঞেস করলো, কি কথা বললে না? পরে বলবো। ওরা আরও অনেক দূর যাবার পর একটা ছোট্ট রেস্তোরাঁয় ভাত ভর্তা আর হাঁসের মাংস দিয়ে দুপুরের খাবার সারল। এরপর ফিরতি পথ ধরল। তনয় এত খেয়ে ফেলেছিল যে শরীর ভার হয়ে আসছিল। সে গাড়িতে বসে আর চোখ খোলা রাখতে পারল না, ঘুমিয়ে পড়ল। যখন ওর ঘুম ভাঙল তখন বিকেল হয়ে গেছে।
আকাশ প্রচণ্ড ভার। আবার এক গাদা জল ঢালার প্রস্তুতি নিয়ে বসেছে। তনয়া প্রথমটায় কিচ্ছু বুঝল না। হঠাৎ খেয়াল হলো তার ডান হাতে একটা বেলি ফুলের মালা জড়ানো। সেই দন্ত বিকশিত এক হাসি দিয়ে বলল, কখন পড়ালে এটা? একটু আগেই পেয়ে গেলাম হঠাৎ, তবে কদম জোগাড় করতে পারিনি। প্রয়োজন নেই, কদমের তো ঘ্রাণ নেই বেলির মতো, এটাই সবচেয়ে সুন্দর। শাহরুখ হাসল। মেয়েটা কত অল্পতে খুশি হয়। হঠাৎই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। অন্ধকারে কিছুই দেখা যায় না সামনে, যদিও দিন এখনো বেশ খানিকটাই বাকি। আকাশের রং হয়েছে গাঢ় বেগুনি। স্বরূপ রিস্ক নিয়ে ড্রাইভ করতে চাইল না। বৃষ্টি কমা পর্যন্ত অপেক্ষা করতে গাড়ি থামিয়ে রাখলো রাস্তার পাশে। তনয়া ঠিক এই সুযোগটা সকাল থেকে খুঁজছিল। সে তার জায়গা থেকে উঠে এগিয়ে গিয়ে আচমকাই চুমু খেলো স্বামীর ঠোঁটে, ঠিক সিনেমার মতো। তারপর খিলখিল করে হেসে ফেলল। স্বরূপ আর ছাড়ল না তাকে। মনে মনে সে বলল, সময়টা এখানেই থেমে গেলে খুব একটা খারাপ হতো না। পরদিন স্বরূপের অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে সে বিকেলের দিকেই চলে এলো। হাত মুখ ধুয়ে সটান চলে গেল রান্নাঘরে। তনয়া পিছু পিছু গিয়ে দেখলো সদ্য নিয়ে আসা বাজারের ব্যাগ থেকে সে বড় চিংড়ি বের করেছে। তনয়া এগিয়ে গিয়ে বলল, আমি করছি, তুমি রেস্ট নাও। না, আমি রান্না করব। এখন কি রান্না করবে? স্যুপ। কয়েকটা চিংড়ি বেছে কেটে দাও তো। আমি স্যুপ রান্না করতে পারি। না, আমার অনেক ক্ষুধা লেগেছে। সেজন্য নিজের হাতে রাঁধতে হবে? নিজের হাতে রান্নার ক্ষুধা? বাহ, বেশ। জানো তনয়া, আজকে আমার মোবাইলে বারবার স্যুপের অ্যাড আসছিল। এর জন্য এত খেতে ইচ্ছে করেছে? হ্যাঁ, তবে হঠাৎ স্যুপের অ্যাড আসছিল কেন বলতে পারো? কেন? কারণ আমার স্যুপ পছন্দ। তোমার যে স্যুপ পছন্দ এটা আমিও জানি না, মোবাইল জানবে কেমন করে? সেটাই তো আসল কথা। আজ কলিগরা আলোচনা করছিলাম কার কি পছন্দ। আমি স্যুপ বলেছিলাম, তখনই জেনে ফেললো। ও তাই বলো। এর থেকে কি বুঝলে? কি বুঝলাম? আমাদের কোনো প্রাইভেসি নেই, ওরা সব শোনে। এটা তো জানা কথাই। তুমি যেসব ক্রিঞ্চি ভালোবাসার কথা টথা বলো না, ওগুলো ওরা শুনে ফেলে, তারপর হাসাহাসি করে। ইস, কে হাসাহাসি করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাসতে পারে? পারবে না কেন, ওরা সব পারে। আজে বাজে কথা বন্ধ করবে? মনে আছে গতকাল গাড়িতে বসে কি কি বলছিলে? তনয়া রেগে গিয়ে স্বরূপকে জোরে চিমটি দিয়ে চিৎকার করে বলল, মুখ বন্ধ করবে তুমি? আচ্ছা আচ্ছা, কিন্তু ওই যে পরীক্ষার মধ্যে একদিন বললে। স্বরূপ কথা শেষ করতে পারল না। কলিং বেল বাজলো। তনয়া গেল দরজা খুলতে। দরজা খুলে অবাক হয়ে দেখলো মিলি দাঁড়িয়ে আছে। ওর চেহারা পুরোপুরি বিধ্বস্ত। মনে হচ্ছে একটা ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। বেশ অনেকটা সময় লাগলো মিলির স্বাভাবিক হতে। সে যেন কোনো ঘোরের মধ্যে আছে। সেই ঘোর থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তনয়া আর স্বরূপ তার দুই পাশে বসে আছে। তারা বুঝতে পারছে না কি করবে। শুধু মিলিকে জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে। মিলি একসময় কথা বলতে পারলো। তনয়াকে বলল, এক গ্লাস পানি দেবে? তনয়া পানি নিয়ে এলো। মিলি পানি এক চুমুক খেয়ে ফিরিয়ে দিয়ে বলল, তেতো লাগছে? স্বরূপ জিজ্ঞেস করলো, কি হয়েছে বলবি? আঙ্কেল আন্টি ঠিক আছেন? মিলি মাথা ওপর নিচ করলো। ওরা ভালো আছে। তবে? মিলি থেমে থেমে বলল, আজ অফিসে তাড়াতাড়ি ছুটি হয়েছে। আমি বাসায় চলে গিয়েছিলাম, ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। ভেবেছি বাসায় কেউ নেই। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখি আমাদের বেডরুমের দরজাও ভেতর থেকে বন্ধ। কে ছিল ভেতরে? ওদের দুজনের হাসির আওয়াজ পাওয়া যাচ্ছিল। মেয়েটার ব্যাগ ছিল ডাইনিং টেবিলের উপর। মেঝেতে ওর ওড়না পড়েছিল। আর কিছু কি বলার বা বোঝার বাকি আছে? সবাই চুপ করে রইল। দৃশ্যটা ভেবেই তনয়ার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে দেখল স্বরূপের চোখ লাল হয়ে গেছে। ঠিক একই জিনিস প্রত্যক্ষ করার ভাগ্য তারও এক সময় হয়েছিল। মিলি বলল, আমি যে গিয়েছিলাম সেটা ওদের জানতে দেইনি। চলে এসেছি। আমি বুঝতে পারছি আমার অবস্থা ভালো না। বাড়িতে এই অবস্থায় যাওয়া সম্ভব না। মা বাবা দুইজনের কেউই সহ্য করতে পারবে না। আমি কোথায় যাব বুঝতে পারছিলাম না। তোর বাসা কাছে দেখে এখানে চলে এলাম। স্বরূপ উঠে দাঁড়িয়ে বলল, চল, ওদের হাতে নাতে ধরবো আজকে। মিলি কাঁপা গলায় বলল, না, দরকার নেই। আমি আর ওখানে যাব না। সব কিছুর একটা লিমিট থাকে মিলি। একজনকে বিয়ে করে আরেকজনের সাথে শোবে, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো চিটিং করে এমনি পার পেয়ে যাবে। এত সহজ সব কিছু?
বিয়েটা কি ওর কাছে ফাইজলামো মনে হয়? ওকে একটা শিক্ষা না দিয়ে ছাড়বো না আমি। মিলির চোখে পানি চলে এসেছিল। সে গাল থেকে পানি মুছিয়ে পড়ল। সে অনেক আগেই লিমিট পার করে ফেলেছে স্বরূপ। আজকেরটা তারই একটা নমুনা ছিল মাত্র। তুই প্রশ্রয় দিয়ে আরও বাড়তে দিয়েছিস। মিলি হঠাৎ রেগে গিয়ে চেঁচিয়ে উঠল। কেউ নিজের সংসার চোখের সামনে ভাঙ্গাটা প্রশ্রয় দেয় না স্বরূপ। আমি দিনের পর দিন চেষ্টা করেছি ওকে বোঝানোর, ওই মেয়েকে বোঝানোর। কি না করেছি তুই তো জানিস। আমি কোনোদিন কাউকে কিছু রিকোয়েস্ট পর্যন্ত করি না, আর ওর কাছে হাজারবার হাত জোর করে মিনতি পর্যন্ত করেছি। কোনো মেয়েই চায় না তার সংসার ভেঙে যাক। আমি শেষ পর্যন্ত চেষ্টা করেই হাল ছেড়েছি। আজ গিয়ে ধরলে কিছুই হবে না, সব হাতের বাইরে চলে গেছে। স্বরূপ বসে পড়ল। তুই এখন কি করতে চাস? এখন আর কিছু করার নেই। ওই বাড়িতে আমি আর যেতে পারবো না, সম্ভব না। তাহলে? মা বাবাকে বলতেই হবে, কিন্তু কিভাবে কি বলবো সেসব ভাবতে হবে। একটু সময় লাগবে। সেই সময়টুকু আমি তোর বাসায় থাকি। মিলির চোখ থেকে চোখ সরিয়ে নিল স্বরূপ। এত অসহায় চোখ সে কমই দেখেছে। বলল, তোর যতদিন ইচ্ছে থাক, সমস্যা নেই। মিলি তনয়ার দিকে তাকালো। তনয়া ওর হাত ধরে বলল, তুমি থাকো আপু, আমাদের অসুবিধা হবে না। মিলি 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বলল, আমি একটু বিশ্রাম নিব। স্বরূপ তনয়াকে বলল। একটা ঘর ঠিক করে দাও ওর জন্য। তনয় সব ঘর গুছিয়ে রাখে, তবুও গেস্ট রুমের চাদর বদলে ঘরটা আরেকবার সাফ করে দিল। মিলি কোনো কাপড় চোপড় আনেনি। সে গিয়ে জিজ্ঞেস করলো, আপু তোমাকে আমার জামা দেব, একটু ঢিলে হবে হয়তো। মিলি মৃদু হাসার চেষ্টা করে বলল, দিও, 2 সেট দিলেই হবে। তনয়া কয়েক সেট জামা মিলির ঘরে রেখে এলো। মিলি তারপর উঠে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তনয়া রান্নাঘরে গিয়ে দেখলো স্বরূপ গম্ভীর মুখে খুন্তি নেড়ে যাচ্ছে। তনয়া জিজ্ঞেস করলো, কত দূর হলো? হচ্ছে। তুমি একদম মুড অফ করে থেকো না প্লিজ। স্বরূপ কিছু বলল না। তার মেজাজ প্রচন্ড খারাপ হয়ে আছে। বেশি কথা বললে হয়তো তনয়ের ওপর রাগ ছেড়ে বসবে। তাই চুপ করে রইল। কিন্তু তনয়া কথা বলেই যাচ্ছে। স্বরূপ একটু পর ওর কথার মাঝখানেই বলল, দেখো তো স্যুপটা, মাথা ব্যথা করছে আমার। তনয়া দীর্ঘশ্বাস ফেল। কি এক ঝামেলা শুরু হলো। পরদিন স্বরূপদের সব বন্ধুরা একত্রিত হলো সন্ধ্যার দিকে। স্বরূপ সবাইকে ডেকেছে কোনো একটা সমাধান বের করার জন্য। মিলি যদিও নিষেধ করেছিল, স্বরূপ শোনেনি। এদিকে মিলি তার স্বামীকে ফোন করে বলে দিয়েছে সে আর বাড়িতে যাবে না। সাফাত খুশি হয়েছে। সে চাইছিল মিলি তাকে ডিভোর্স দিক, তাহলে কেউ বলতে পারবে না সে বউকে ছেড়েছে, বরং বলে বেড়াবে তার বউ তাকে ছেড়ে চলে গেছে। এইসব কিছু নিয়েই কথাবার্তা হচ্ছিল আজ। মিলি চুপচাপ বসেছিল মাথা নিচু করে। জোর আলাপ আলোচনা হচ্ছিল। রূপাও এসেছে। সে তনয়ের কাছে রান্নাঘরে গেল। তনয় সবার জন্য নাস্তা বানানোর ব্যস্ত ছিল। রূপা গিয়ে জিজ্ঞেস করলো, তোর খবর বল। তনয় হাসলো, ভালো। বলছিলাম না যে স্বরূপের মতো ভালো ছেলে তুই খুঁজলেও পাবি না, কথা কি মিলছে? তনয় মুখ টিপে হেসে পড়ল। মনে তো হয়। রূপাও ওর সাথে কাজে হাত লাগালো। তারপর সংসার করতে কেমন লাগছে? প্রতিদিন রান্না করতে ভালো লাগে? খুব। এখন লাগবে বুঝলি। তারপর বাচ্চা কাচ্চা হবে, গ্যাঞ্জাম বাড়বে, তখন রোজ রান্না করতে অসহ্য লাগবে। তনয়া আবারও হাসলো। তোমার বন্ধু আছে তো, আমি না পারলে সে করবে। ও রাঁধতে পারে? ভালো রাধে। বাহ, এ তো জানতাম না। ওরা বেশ খানিকক্ষণ সাংসারিক গল্প করলো। একসময় মিলি প্রসঙ্গ উঠলে রূপা বলল, কি মানুষ কি হয়ে যাবে ভাবা যায় না। মিলিকে দেখে বিশ্বাস হয় না ও আগে সেই মিলি। মিলি আপু আগে কেমন ছিল? আমাদের সব থেকে স্মার্ট। ওর পেছনে কত ছেলে ঘুরেছে, কোনো হিসেব নেই। ও কাউকে পাত্তা দিত না, নিজের মতো থাকতো। ওর ড্রেস আপ ফিগার দেখলে আমাদেরই চোখ ধাঁধিয়ে যেত, এমন অবস্থা ছিল। আর ছেলেরা তো খাবি খেত। এখন ওকে যা দেখছিস তার থেকে 10 গুণ বেশি সুন্দর ছিল ইউনিভার্সিটিতে পড়ার সময়। কি বলো? ছবি দেখাবো তোকে, তখন বুঝবি। এই যে ওর বর সাফাত ভাই, সে তো পাগল ছিল পুরো। আমাদের 2 ব্যাচ সিনিয়র। পুরো 4 বছর ওর পেছনে ঘুরেছে। কত যে পাগলামি করেছে বলার মতো না। সুইসাইড পর্যন্ত করতে গেছে 2 বার। শেষে মিলিয়ে ধরা দিয়েছে। তারপর বিয়ের কয়েক বছর পর মাথায় এই অবস্থা। মানুষের কোনো বিশ্বাস নেই রে তনয়া। কার ভিতরে কি আছে কে বলতে পারে?
তনয়ের গায়ে কাটা দিল ব্যাপারটা ভেবে। মিলি আপুর কেমন লাগছে কে জানে। আলাপ আলোচনায় তেমন কোনো ফল হলো না। সবাই মিলে সাফাতের সাথে বসতে চাইলো, কিন্তু মিলি নিষেধ করে দিল। বলল, ওর প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই। ও যা করেছে তার জন্য আমি কোনো আইনি ব্যবস্থাও নিতে চাই না। সিম্পল ডিভোর্স দিব। অঙ্কুর বলল, কিন্তু কেন? তুই কেন একটা শিক্ষা দিতে চাইছিস না? ওর জন্য এত মায়া করার কি আছে? মিলি নিস্পৃহ গলায় বলল, কোনো মায়া নেই আমার। যে মেয়েটার সাথে ও রিলেশনে আছে ওর সম্পর্কে খোঁজ নিয়েছি আমি। ফালতু একটা মেয়ে, ছেলেদের মাথা চিবিয়ে খেতে এক্সপার্ট। এক পুরুষের সাথে থাকা ওর হাতেই নেই। সাফাতকে বিয়ে করতে চায় তার টাকার জন্য। আমিও চাই বিয়েটা হোক, তারপর বুঝবে কত ধানে কত চাল। আমাকে কিছুই করতে হবে না। ওর স্বাদের প্রেমিকাই ওর 12টা বাজাবে। আমি শুধু দেখতে চাই পরের নাটক। তুই ওকে এটা বোঝাতে পারিস তো? কম বোঝায়নি, কিন্তু চোখ থাকতে অন্ধকে কিছু বলে লাভ নেই। ও জাস্ট ব্লাইন্ড হয়ে আছে। কি খেয়েছে কে জানে। যখন নেশা কাটবে তখন দেখবে চারদিক সব অন্ধকার। ওর ফ্যামিলির সবাই সব জানে। সবাই আমাকে সাপোর্ট করে। যখন মাঝ নদীতে পানি খাবে তখন ওর পরিবারেও বাঁচাতে আসবে না। ওভারঅল আমি কিছুই করতে চাই না। চাই ওর নিজের ডেকে আনা নিয়তির ফাঁদে পড়ে সবচেয়ে বড় শিক্ষাটা পাক। স্বরূপ জিজ্ঞেস করলো, আর আঙ্কেল আন্টির বিষয়টা? মিলি একটু চুপ থেকে বলল, আমাকে আরেকটু ভাবতে হবে। বেশ রাত হয়ে এলে ওদের সভা ভাঙলো। সবাই যার যার বাড়িতে চলে গেল। মিলি এই ঝামেলার মধ্যেও অফিস কামাই করে না। উল্টে সে যখন অফিসে যায় তাকে দেখলে বোঝা যায় না এত কিছু তার ওপর দিয়ে যাচ্ছে। বেশ পিটপাট আর স্বাভাবিক থাকে। তনয় অবাক হয়ে ওকে দেখলো। খুব শক্ত মানসিকতা না থাকলে এটা সম্ভব না। তার নিজের সাথে এরকম হলে সে কেঁদেই অর্ধেক হয়ে যেত। অথচ সে মিলিকে কাঁদতে দেখেছে 2 একবার। তাও চোখে পানি আসার পরপরই সে মুছে ফেলে, নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এটা আবার একদিক দিয়ে খারাপও, কারণ কষ্ট ভেতরে চেপে রাখতে রাখতে ভেতরটা শুকিয়ে মন মরে যায়। ওরা অফিসের জন্য বেরিয়ে গেলে তনয়া একা হয়ে যায়। কেন যেন এখন তার আর আগের মতো সব কিছুতেই মন বসে না, বরং শুয়ে শুয়ে দিন কেটে যায়। শুধু একবার কষ্ট করে ওঠে রান্না করার জন্য। গাছগুলোতে আগের মতো যত্ন নিতে ইচ্ছে করে না। কি হলো তার? হতে পারে সব কিছুর কারণ স্বরূপ। সে তনয়ার সাথে ঠিকমতো কথাই বলে না। মিলির ঘটনাটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। হয়তো ভাবছে তনয়াও কোনোদিন মিলি স্বামীর মতো করবে। এসব ভাবলে তনয়ার আরও খারাপ লাগতে থাকে। না, আর স্বরূপ এলে সে এবার সবের সমাপ্তি ঘটাবে। আর ভালো লাগছে না। ঘরে ভেতরটা গুমোট দীর্ঘশ্বাসের আড্ডা হয়ে উঠেছে। আর সে আগে ভাগে রান্না বান্না শেষ করলো, গাছগুলোর যত্ন নিল, সময় নিয়ে গোসল করে সুন্দর একটা শাড়ি পরলো, দুড়ি খালার সাথে গল্প গুজব করলো, ফোনে মা বাবার সাথে অনেকক্ষণ কথা বলল। সব মিলিয়ে ওর মন ভালো রইল। সন্ধ্যায় স্বরূপ ফিরলে তাকে সুন্দর করে চা বানিয়ে দিল, সাথে মাখন দেওয়া টোস্ট। স্বরূপ ভালো চা খুবই পছন্দ করে। চায়ে চুমুক দিয়েই সে বলল, বাহ, চমৎকার হয়েছে। তো ব্যাপারটা কি? তনা একটু হেসে বলল, কিসের ব্যাপার? মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। কি হবে? সাজগোজ করেছো যে। খেয়াল করেছো তাহলে? স্বরূপ চোখ মোটকে বলল, তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? তনা রহস্য করে বলল, বলতে পারো। ও, কয়েকদিন তো দূরে দূরে আছি, কত আর ভালো লাগে, তাই না? দুজনেই হাসলো। স্বরূপ চা শেষ করতে করতেই অফিসে জরুরি একটা কল আসায় উঠে বারান্দায় চলে গেল। তনয় গেল কাপ পিরিচ ধুয়ে রাখছে। এর মধ্যে মিলি চলে এলো। তনয় মিলির জন্য চা বসিয়ে দিল, সাথে রাতে খাবারের জন্য ভাত বসালো। স্বরূপ ততক্ষণে ল্যাপটপে বসে গেছে। অফিসের একটা মেল সেন্ড করে খেয়াল করলো দরজায় টোকা পড়েছে। পর্দার ওপাশ থেকে মিলি পড়ল। বুঝতে পারি। স্বরূপ বলল, আরে আয়। মিলি ঘরে ঢুকলো, বিষণ্ণ মুখ। আর চেহারাটা একটু বেশি বিমর্ষ লাগছে। স্বরূপ জিজ্ঞেস করলো, নতুন কিছু হয়েছে? আমি উকিলের সাথে কথা বলেছি ডিভোর্সের বিষয়ে। সাফাতকে আজ নোটিশ পাঠিয়ে দিলাম। পেয়েছি কিনা কনফার্ম করতে কল দিলাম। রিসিভ করলো সেই মেয়ে, বলল সাফাত ওয়াশরুমে গেছে। আমি আর কিছু বলিনি জানিস, কল কেটে দিয়েছি। স্বরূপ খেয়াল করলো ওর হাত কাঁপছে রাগে। সেও কিছু করতে পারলো না, সেও কিছু বলতে পারলো না। মিলি মৃদু স্বরে বলল, ওটা আমার বাসা ছিল স্বরূপ।
ঘরের প্রতিটা ইঞ্চি আমার হাতে সাজানো। ও এতদিন যা করেছে লুকিয়ে করেছে। আমার সামনে তো ভালোই থাকতো, এখন সব খোলাখুলি চলছে, যেন হুট করেই সবটা জবরদখল হয়ে গেল। ছেড়ে আসতে হবে জানতাম, কিন্তু এইভাবে তা তো ভাবিনি। স্বরূপ দাঁতে দাঁত চেপে বলল, তুই আবার মহান সাজছিস? একবার বল, ওকে সাইজ করে দেই, মেয়েটাকেও দেখে নেব। মিলি বাঁকা হাসলো। এত সহজ না স্বরূপ, ও এত অল্পতে পার পেয়ে যাবে না। ওর জন্য অনেক বড় শিক্ষা অপেক্ষা করে আছে। তুই কোন ভিত্তিতে বলছিস ও একটা শিক্ষা পাবেই? হতেও তো পারে সারা জীবন তোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভালো থাকলো। মিলির হাসিটা এবার চওড়া হলো। সে বলল, আমি কোনো দিন কাউকে জেনে বুঝে কষ্ট দেইনি। আল্লাহর উপর পুরো বিশ্বাস আমার আছে। হ্যাঁ, আমি ধর্মের সব নির্দেশ ঠিকমতো পালন করি না, কিন্তু আমার বিশ্বাসে কোনো ঘাটতি নেই। আমি জানি আল্লাহ আমাকে ন্যায় বিচার দেবেন, সেটারই অপেক্ষা করছি। তোদের বিচার আমার চাই না। স্বরূপ মিলির দিকে তাকিয়ে রইল। এই মেয়েটাকে সে কখনোই বুঝতে পারেনি। সে নরম নাকি কঠিন এটা পর্যন্ত বোঝা শক্ত। মিলি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাকগে, তোর সাথে শেয়ার করতে ইচ্ছে হলো কথাটা, তাই করলাম। মা বাবাকে কি বলবো সেটাও অলমোস্ট ঠিক করে ফেলেছি। কি ঠিক করেছিস? বিশেষ কিছু না, আমি 2-3 দিনের মধ্যে চলে যাব। নিজেকে সামলাতে সময় লাগছে, এই যা। যখন বুঝবো ঠিকঠাক হয়ে গেছি তখন বাড়ি চলে যাব। মায়ের কোলে ঘুমালে একটু শান্তি লাগবে, বুঝলি? হুম। মিলি উঠে চলে গেল নিজের ঘরে। তনয় চা নিয়ে গিয়ে দেখলো মিলি জানালার পাশে বসে রাতের আকাশ দেখছে। সে বলল, আপু চা এনেছি। মিলি হঠাৎ বলল, তনয়া, একটা কথা বলি তোমাকে। বলো আপু। এত ভালো হয়ে থেকো না, একটু খারাপও হতে শেখো। পৃথিবীতে ভালো মানুষের দাম খুব কম, সবাই সস্তা ভেবে বসে। তনয় কিছু বলার মতো খুঁজে পেল না, চুপচাপ বেরিয়ে গেল। রাতে খাবারের পর সব গুছিয়ে তনয়ার ফুরসত মিলল শোবার ঘরে ঢোকার। স্বরূপ মোবাইলে কি যেন দেখছে। তনয় সবার প্রস্তুতি নিতে বাথরুমে ঢুকলো। স্বরূপ সোশ্যাল মিডিয়া ঘাঁটছে কোনো কারণ ছাড়াই। তার শরীর চলছে, মাথা কাজ করতে চাইছে না। তার সাথে যেটা ঘটেছিল সেই ঘটনাটা এতদিন ধরে চাপা আগ্নেয়গিরির মতো ভেতরে জমা ছিল। সে ভেবেছিল আগুন নিভে গেছে, কিন্তু না, জেগে উঠেছে আবার। মানুষ কেমন করে নির্মমভাবে ধোঁকা দিতে পারে, দিনের পর দিন মিথ্যে বলতে পারে, আর একটা মানুষকে ভেঙে চুরে শেষ করে দিতে পারে। লোপার সাথে তার শেষবার ভালোভাবে কথা হয়েছিল সেই বিশেষ দিনেই সকালবেলা। আহ্লাদি গলায় মেয়েটা তাকে বলেছিল একা একা ঘুমোতে তার কি ভীষণ খারাপ লাগে। বিয়ের পর সে স্বরূপকে এক মুহূর্তের জন্য ছাড়বে না। স্বরূপ সেই শেষবারের মতো লোপাকে বলেছিল ভালোবাসি। এরপর এই শব্দ সে আর উচ্চারণ করার সাহস পায়নি, কোনোদিন হয়তো পাবেও না। সেই মেয়ে বিকেলবেলা অন্য লোকের বহুলগ্না হয়েছিল, তার নিজেরই সেই তথাকথিত একলা বিছানায়। পৃথিবীর সব কিছুর ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল তার। মিলির সাথেও কি এটা হয়নি? মিলি সেদিন জলদি বাসায় না ফিরলে কি জানতে পারতো তারই বিছানায় অন্য কারোর সাথে তার স্বামী অভিসার চলে? চিন্তাগুলো মাথায় দপদপ করছে ওর। মোবাইলটা ছুঁড়ে ফেললো দূরে, কঠিন মুখে বসে রইল। তনা ততক্ষণে শুতে চলে এসছে। সে একপাশে শুয়ে হাত বাড়িয়ে স্বরূপকে ডাকলো। স্বরূপ তাকালো না তার দিকে। তনয় ওর হাত ধরে ঝাঁকুনি দিল। কি হলো তোমার, শোবে না? না। কেন? উঠে বসলো তনয়া। ভালো লাগছে না। তনয়ার কপালে গালে হাত দিয়ে তাপমাত্রা দেখে বলল, কি হয়েছে বলো তো, চোখ লাল কেন, শরীর খারাপ লাগছে? স্বরূপের রাগটা বের হয়ে আসতে চাইছিল, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিয়ে বলল, তোমার সমস্যা কি? এত গায়ে পড়া স্বভাব কেন? সব বিষয় নাক গলাতে হবে কেন? আমি কি আমার বাসায় চাইলেও একটু একা থাকতে পারবো না? তনয়ের চোখ পানিতে ভর্তি হয়ে গেল। এত কড়া ভাষায় এমন মেজাজ দেখে স্বরূপ কখনোই তার সাথে কথা বলেনি। সে তবুও ঠোঁট কামড়ে বলল, আমি কি করেছি? স্বরূপ গলা আরেকটু চড়িয়ে বলল, কিছুই করনি তুমি। আমাকে এবার একটু একা থাকতে দিয়ে উদ্ধার করো। মাথা ফেটে যাচ্ছে আমার। তোমার ন্যাকামি দেখার সময় বা ইচ্ছে কোনোটাই নেই। পরিস্থিতি বোঝো না তুমি? সব সময় তো একরকম ভালো লাগে। তনয়ের গাল বেয়ে তখন চোখে পানি গড়িয়ে পড়ছে। স্বরূপ যেন হঠাৎ খুব নির্দয় হয়ে উঠল। লোপাও সেদিন খুব কেঁদেছিল তার সামনে, পায়ে ধরেছিল। কাঁদতে কাঁদতে ওর জামা ভিজে গিয়েছিল। কথাটা মনে হতেই স্বরূপের রাগ আরো বাড়ল। বলল, কিছু হলেই তো চোখের পানিতে পৃথিবী ভাসিয়ে দিয়ে
সব ঠিক করে ফেলতে চাও। আদৌ কিছু হয় চোখের পানি দিয়ে? ভুলটা ভুলই থাকে। সে উঠে ড্রয়ারের থেকে সিগারেটের প্যাকেট বের করে নিয়ে বারান্দায় চলে গেল। তনয়া স্তব্ধ হয়ে বসে রইল, চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। তার সাথে কেউ কোনোদিন এভাবে কথা বলেনি। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় তার গায়ে ফুলের টোকা পর্যন্ত পড়তে দেয়নি তারা, অথচ আজ কতগুলো কঠিন কথা শুনতে হলো। সরব যেভাবে চিবিয়ে চিবিয়ে মুখ কঠিন করে কথাগুলো বলছিল, তনয়ার মনে হচ্ছিল প্রতিটা কথা কাঁটার মতো বিচ্ছে তার গায়ে। এমন কি করেছে সে? কিছুই তো করেনি। অন্য কারোর রাগ তার উপর এভাবে কেন ঝাড়া হবে? সে তো রাগ করার মতো কোনো কথা পর্যন্ত বলেনি। ভুল করলে ভুলের মাসুল হিসেবে কথাগুলো নেওয়া যেত না হয়, কিন্তু বিনা কারণে এইসব কেন সে সহ্য করবে? তনয় কাঁদতেই থাকলো। তার মাথায় স্বরূপের কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। মাথা ব্যথা হতে লাগলো ক্রমশ। প্রায় সারা রাত সে এভাবেই বসে ফুপিয়ে কাঁদলো। মনের কোথাও ক্ষীণ আশাও ছিল স্বরূপ হয়তো এতে এক্ষুনি ক্ষমা চাইবে, কিন্তু সারা রাত এবারেও জন্য স্বরূপ ঘরে ঢুকলো না। বারান্দায় সিগারেটে পুড়িয়ে রাত কাটিয়ে দিল। তনয় এক সময় বসে থাকতে না পেরে শুয়ে পড়ল। খুব দুর্বল লাগছে, কাঁদার শক্তিও এক সময় শেষ হয়ে গেছে। তবে ঘুম এলো না। স্বরূপ সকালে ঘরে এসে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে গেল। মিলিও বোধহয় ওর সাথেই বের হলো। তনয়া ঘুমের ভান করে পড়ে রইল, উঠল না। কথা বলার প্রশ্নই আসে না। ওরা অফিসের জন্য বেরিয়ে গেলে তনয়া উঠল। তার মন বিছিয়ে উঠেছে। স্বরূপ সন্ধ্যাবেলায় ফিরেও নিশ্চয়ই একই মূর্তিতে থাকবে। ওর সাথে কথা বলারও রুচি হচ্ছে না। স্বরূপ ঠিকই বলে, সে তাকে ভালোবাসে না। ভালোবাসলে এভাবে কথা বলা যায় না। তারা শুধু কিছু ভালো সময় একসাথে ভাগ করে নিয়েছে। স্বরূপ তার দায়িত্ব পালন করে গেছে, এর বেশি কিছু নয়। তনয় ক্রমশ মন ভারী হতে লাগলো। বারবার স্বরূপের কথা কানে বাজছে। না, এখানে আর বেশিক্ষণ থাকবে না সে। চলে যাবে যার বাসা, তাকে একা থাকতে দিয়ে চলে যাবে সে। থাকুক, নিজে যতটা স্পেস লাগে ততটা নিয়ে সে ভালো থাকুক। তনয় নিজেকে টেনে ওঠালো কষ্ট করে। প্রয়োজনীয় জিনিসগুলি ব্যাগে ভর্তি করে নিয়ে সে গাড়ি ডেকে বাপের বাড়িতে রওনা দিল। তনয়ের কোনো ইচ্ছে ছিল না এভাবে বাড়ি থেকে বের হয়ে যাবার। একদিন আগেও কল্পনা করেনি এমন হতে পারে। গাড়িতে উঠে বারবার মনে হচ্ছিল স্বরূপ একবার নিজের ভুলটা বুঝুক, তাকে সরি বলুক, ভালো করে কথা বলুক। সে বারবার ফোন চেক করে গেল, কিন্তু কোনো কল বা মেসেজ এলো না। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।